প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের সাহিত্যমেলা বই থেকে থাকবে ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং আর কুমোরে পোকার বাসাবাড়ি। তাহলে তোমাদের ভরদুপুর থেকে কুমড়ে পোকার বাসাবাড়ি পর্যন্ত থাকবে। আর তোমাদের হজবরলা বইতে থাকবে 1 থেকে 14 পৃষ্ঠা। আর তোমাদের ভাষাচর্চা বই থেকে থাকবে বিসর্গ সন্ধি আর শব্দের গঠন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভের কিন্তু বাংলা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 30, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা। একে থেকে হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ। শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? গাব গাছে, সবেদা গাছে, জাম গাছে, পাকুড় গাছে, সবেদা গাছে। মূর্ততে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর, আম গাছ, পাম গাছ। পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিনরাত, দিনে, গভীর রাতে। উত্তর হবে দিনরাত। মাছরাঙাটির গায়ে জল পড়ে, বৃষ্টি পড়ে, আলো পড়ে, বরফ পড়ে, আলো পড়ে। মন ভালো করার উদ্দূর, ময়ূরের মতো, মাছরাঙার মতো, কোকিলের মতো, পানকৌড়ির মতো, মাছরাঙার মতো। রিউবেন ক্যাস্টাং সাহেব ছিলেন খেলোয়াড়, পশুপ্রেমী, গায়ক, সাহিত্যিক। পশুপ্রেমী। ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে গ্রীষ্মকালের কথা, শীতকালের কথা, বর্ষাকালের কথা, হেমন্তকালের কথা, বর্ষাকালের কথা। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 2 বার। কুমড়ো পোকার বাসাবাড়ি রচনাংশটি লেখা হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালচন্দ্র দে, গোপালচন্দ্র হালদার, গোপালচন্দ্র ভট্টাচার্য। কুমড়ো পোকার গায়ের রং সাদা, লাল, হলুদ, কালো, কালো। চতুরঙ্গ শব্দটির সন্ধি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। ধ্বনি লিখিত রূপ হলো বর্ণ। নিচের যে কোনো 8টি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আঁচল পেতে কে ঘুমাচ্ছে? আঁচল পেতে বিশ্বভুবন অর্থাৎ সমগ্র প্রকৃতি ঘুমাচ্ছে। সেনাপতি শঙ্করের বাবার নাম কি? সেনাপতি শঙ্করের বাবার নাম হলো অভিমন্যু সেনাপতি। শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কীরকম? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল, লাল, সবুজ, হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতোই। আমি পশুর ভাষা বেশ বুঝি, এ কথা কে বলেছে? আমি পশুর ভাষা বেশ বুঝি কথাটি বলেছে পশু ভাষাবিদ রিউবেন ক্যাস্টাং সাহেব। ঘাসফড়িংয়ের সঙ্গে কার কার গলায় গলায় ভাব হয়েছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। কুমড়ে পোকা একটি গুঁড়ো দিলে কটি ডিম পারে? কুমড়ে পোকা একটি গুঁড়ো দিলে একটি মাত্র ডিম পারে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পর্বের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নমঃ যুক্ত কার, নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। তিনি রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা, এ কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচের সবুজ, নরম ও আরামদায়ক ঘাস জমিটিকে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকদের বিশ্রাম নিতে আদর ভরে ডাকছে। তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল কেন? এমু পাখির ভুল বর্ণনা দেওয়ায় মাস্টারমশাই বিভীষণ দাস রেগে গিয়ে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে ঘোলপুকুরে কীভাবে দেখল। তখন শঙ্কর বুঝতে পারল যে মাস্টারমশাইয়ের আগের প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। উত্তর লিখবে শঙ্কর এমু পাখির ভুল বর্ণনা দেওয়ায় মাস্টারমশাই বিভীষণ দাস রেগে গিয়ে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে ঘোলপুকুরের কীভাবে দেখল। তখন শঙ্কর বুঝতে পারল সে মাস্টারমশাইয়ের আগের প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তবু মনে সাহস এনে বলল যে সে স্বপ্নেই হয়তো এমু পাখিকে দেখে থাকবে। সহপাঠীরা উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল। স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। কে কী স্বপ্ন দেখে? বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে দূর দেশে মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের ওপর
যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা দাঁড়িয়ে রয়েছে। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনই রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমন, কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালককে যেমন লাল, হলুদ, সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনই রোদ্দুরেও রয়েছে অনেক রং। পাখির ভাষা রচনাংশে শিল্পাঞ্জি সম্পর্কে লেখক কী জানিয়েছেন? পশু পাখির ভাষা লেখক সুবিনয় রায়চৌধুরী জানিয়েছেন, শিল্পাঞ্জিরা মানুষের জাত ভাই হলেও তাদের ভাষা বলতে সেভাবে কিছু নেই। তারা ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি খুব ভালো বোঝে এবং সহজেই ভাব পাতায়। আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃতাংশটি কার কোন কবিতার অংশ? কে কাকে কি কথা দিয়ে এসেছে? উদ্ধৃতাংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়েই একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। কুমড়ে পোকা কীভাবে শিকার সংগ্রহ করে? কুমড়ে পোকা কোনো মাকড়সা দেখলে বা দেখতে পেলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এইভাবে সে অন্তত ৫-৭ বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাটাকে নিয়ে নতুন বানানো কুটিরের মধ্যে হাজির হয়। কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? এক বেজায় গরমের দিনে গাছের ছায়ায় শুয়ে ছিলেন কথক। সেই সময় তিনি ঘাম মোছার জন্য যেই ঘাসের ওপর থেকে রুমালটা তুলতে গেছেন, ঠিক তখনই দেখলেন যে রুমালটা বেড়াল হয়ে গেছে। আমি ভয়ানক আপত্তি করে বললাম, আমি কে? তার ভয়ানক আপত্তির কারণ কি? আপত্তি করে তিনি কি বলেছিলেন? সুকুমার রায়ের লেখা হযবরল গল্প থেকে নেওয়া প্রশ্নোত্তরিতে অংশ নিতে আমি বলতে কথককে বোঝানো হয়েছে। উদু নামের বুড়োটা একটা পুরনো দর্জির ফিতে দিয়ে কথকের খাড়ায় হাত, আস্তিন, ছাতি, গলা সব কিছুরই মাপ বলেছিল ২৬। কথক সেই কথা মেনে নিতে ভয়ানক আপত্তি করেছিলেন। আপত্তি করে কথক বলেছিলেন, এ হতে পারে না। বুকের মাপও ২৬ ইঞ্চি, গলাও ২৬ ইঞ্চি, আমি কি শুয়োর? ৪ দাগে রয়েছে, নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান ১ করে ১ × ২ = ২। বিসর্গ সন্ধি কাকে বলে? উত্তর লিখবে। প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নম যুক্তকার নমস্কার। সন্ধি বিচ্ছেদ করো। অতএব আর সরস্বতী। অত যুক্ত এব, অতএব স্বর যুক্ত বতী, প্লাস চিহ্ন হবে, অত যুক্ত প্লাস চিহ্ন দেবে, অত যুক্ত এব, অতএব, আর স্বর যুক্ত প্লাস চিহ্ন দেবে, স্বর যুক্ত বতী, সরস্বতী। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দও বলে। যেমন লাল, কালো, ১, ২, ৩, হাতি, ঘোড়া ইত্যাদি। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। ইতিমধ্যেই কিন্তু আমরা ক্লাস 6-এর বাংলার প্রতিটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল পেতে কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেটা তোমরা কিন্তু ফলো করে রাখবে। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও তাহলে কিন্তু যে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিও। বছর ক্লাস 6-এ পড়ছে।